ছাত্র জনতার ব্যানারে ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা। স্বৈরাচারের বাড়ি থেকে একটা ইট নিয়ে যাইতেছি, কারণ স্বৈরাচারের জনকের বাড়ি। 18 কোটি মানুষকে দেখা চাই ভবিষ্যতে কোনো সরাসরি জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে তার অবস্থা এমন হবে। আমি জেলখানা থেকে যে ওয়াদাটা করে এসেছি সেটি পূরণ করতে পেরেছি। আজকে স্বেচ্ছায় উল্লাসে এখানে এসেছি। দেশের বিভিন্ন স্থানে গুঁড়িয়ে দেয়া হচ্ছে শেখ মুজিবুরের স্মৃতিস্তম্ভ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ছাত্র জনতার ব্যানারে চলছে লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি দেয় ছাত্র জনতা। রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা নানান স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়। স্বৈরাচার, ফ্যাসিবাদ এবং আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা বাড়িটিতে ঢুকে পড়েন। বাড়ির দরজা ভেঙে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর চালানো শুরু করে। অনেকেই দরজা জানালা খুলে ফেলতে দেখা যায়, ভেঙে ফেলা হয় জানালার কাঁচ, ভবনের ইট খুলে নিতেও দেখা যায় অনেককে। পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে আগুন দেয়। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ই আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এরপর থেকেই বাড়িটি পরিত্যক্ত ছিল। স্বৈরাচারকে সারা জীবনের জন্য এই দেশ থেকে বিদায় করতে চাই, কারণ আমরা এই দেশে 18 কোটি মানুষকে দেখা চাই ভবিষ্যতে কোনো সরাসরি জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে তার অবস্থা এমন হবে। আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত এবং কতদিন বাঁচবো জানি না। স্বৈরাচারের বাড়ি থেকে একটা ইট নিয়ে যাইতেছি, কারণ স্বৈরাচারের জনকের বাড়ি, কারণ এখান থেকেই শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল। আমি আসছি ছাত্রদের পক্ষ থেকে। বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম স্বৈরাচারের বাড়ি হচ্ছে এখান থেকে আমরা দেখছি প্রথম স্বৈরাচার শেখ মুজিব এখান থেকে উত্থান হয়েছিল। এই ৩২ নম্বর থেকে আবার হাসিনার উত্থান হয়েছে। দ্বিতীয় ফ্যাসিস্ট সরকার, যে ফ্যাসিস্ট সরকার আমাদের ভাইয়ের রক্তের উপর দিয়ে শাসন করছে, সেই ১৩ সালের আপনার শাপলা চত্বরের গণহত্যা, সেই ২৪-এর গণহত্যা, সবকিছুই হয়েছে সাকিনা বলে। বারে প্রত্যেকবার এই বাঙালিরা বারবার নিজের রক্ত দিয়ে প্রমাণ করছে আমরা দেশকে কতটা ভালোবাসি। আরো বিস্তারিত জানতে এই মুহূর্তে আমরা যাচ্ছি ধানমন্ডির ৩২ নম্বরে। আমাদের সহকর্মী রিয়াজ রায়হান আছেন সেখানে। রিয়াজ, আপনি সেখানে বেশ কয়েক ঘন্টা হলেই আছেন, কিরকম দেখছেন পরিস্থিতির, কি পরিবর্তন ঘটছে এই মুহূর্তে, কি অবস্থা? তিতুমির প্রায় ১০১ ঘন্টার মতো হতে চললো যে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছিল। বলতে গেলে 11:15টার দিকে বাড়িটি করা শুরু হয় এবং আপনি দেখছেন যে উত্তর অংশ থেকে বাড়িটির কাজ ভাঙা শুরু হয়েছিল এবং আস্তে আস্তে দক্ষিণ দিকে যাচ্ছে এবং উত্তরের প্রায় বলতে গেলে উত্তর অংশটি অনেকটাই ভাঙা হয়ে গেছে। আর বুলডোজার আসলে এখানে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন ছাত্র জনতার প্রচুর প্রায় কয়েক হাজার ছাত্র জনতা উপস্থিত রয়েছে, পাশাপাশি নিরাপত্তার একটি বিষয় রয়েছে এবং স্থানটি ছোট এবং বুলডোজারের জন্য যে পরিমাণ জায়গা প্রয়োজন সেই জায়গাটিও আসলে বুলডোজার চলাচল করতে একটু সমস্যা হচ্ছে, সেই কারণে সময় লাগছে। আর পাশাপাশি যেহেতু এখানে ছাত্ররা বলছেন যে ছাত্র জনতা তারা অভিযোগ করছেন যে তারা এই যে ফ্যাসিবাদের বিলোপ হয়েছে বা বিলুপ্তির ঘোষণা তারা দিয়েছেন ৫ই আগস্টের ছাত্র জনতা গণবিপ্লবের মাধ্যমে, এটি আরেকটি নিদর্শন হতে পারে ভবিষ্যতে যারা যদি কেউ ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা আবার কায়েম করতে চায় তাদের জন্য এই যে আজকের যে কর্মসূচি সেটি একটি প্রতিবাদ হিসেবে হতে পারে এবং এটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। সুতরাং তারা বলছেন যে মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের যে চাহিদা বা মানুষের যে অভিব্যক্তি সেটিকে মূল্যায়ন করে যাতে সামনে যারা ক্ষমতা আসবে, রাষ্ট্র পরিচালনা করবেন, তারা যাতে সেদিকে মনোনিবেশ করে সেজন্য আহ্বান জানানো হচ্ছে।
অসংখ্য ধন্যবাদ রিয়াজ রায়হান। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন রংপুর এবং আমাদের বরিশালের সহকর্মীও। সরাসরি যাচ্ছি প্রথমে রংপুরে, সেখানেও বুলডোজার কর্মসূচি চালাচ্ছে ছাত্র জনতা। এই বিষয়ে আরও জানাবেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, রংপুরের এই মুহূর্তে কি চলছে একটু বিস্তারিত জানাবেন আমাদের। তিতুমির রংপুরের যে বুলডোজার কর্মসূচিটি চলছে সেই তথ্য যদি এখনকার তথ্য দেই, এটি হচ্ছে যে রংপুর মহানগরীর ডিসির মোড় এলাকা। এখানে একটি বঙ্গবন্ধু চত্বর নামে একটি স্থাপনা ছিল, সেই স্থাপনাটি এখন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কার্যক্রমটি চলছে। আমি যদি আপনাদেরকে একটুখানি ক্যামেরায় দেখাতে পারি যে রংপুর সিটি কর্পোরেশনের যে বুলডোজারটি আছে, সেই বুলডোজারটি দিয়ে কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই যে বুলডোজার কর্মসূচির মাধ্যমে সেই স্থাপনাটিকে এখন গুড়িয়ে ফেলা দেওয়া হয়েছে। আমি যদি এর আগের তথ্যটি আপনাকে একটুখানি দিতে পারি, সেটি হচ্ছে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে বঙ্গবন্ধু চত্বরটি ছিল সেটিও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামের যে হলটি ছিল সেই হলের যে নাম ফলক আছে সেই নাম ফলকটিও তুলে ফেলে ভেঙে ফেলে সেখানে বিজয় 24 দেওয়া হয়েছে। এর পাশাপাশি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব যে হলটি ছিল সেই হলেরও নাম ফলক সরিয়ে দিয়ে সেখানে প্রস্তাবিত নামকরণের কথা বলা হয়েছে, যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক যে ফেলানি যে হত্যাকাণ্ড হয়েছিল সেই ফেলানি এবং অথবা তারামন বিবি অথবা আরেকটি নামের কথা সেখানে প্রস্তাবনা করা হয়েছে, সেটি হচ্ছে প্রীতিলতা সেন। এবং এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে নাম ফলকটি উন্মোচন করেছিলেন সেই ফলকটিও গুড়িয়ে দিয়ে সেখানে রংপুর বিশ্ববিদ্যালয় হিসেবে এই নামটি পূর্বের নাম ফেরানোর কথাটি বলা হয়েছে। এবং আমরা দেখেছি সেখানে শত শত শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীর সাথে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ ছিলেন, বিভিন্ন ছাত্র শিবির এবং ছাত্র দলের নেতাকর্মীদেরকেও আমরা কিন্তু সেখানে দেখেছি। এখন যে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে এটি হচ্ছে মহানগর যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই কাজটি হচ্ছে। আমি একটুখানি আপনার কাছে জানতে চাই, এই যে আপনারা এই নাম ফলক মুছে দিচ্ছেন অথবা স্থাপনা ভাঙছেন, এর মাধ্যমে কি ফ্যাসিবাদকে দূর করা সম্ভব? বা আপনারা বলছেন কবর দেওয়ার কথা, আসলে এটি কি সম্ভব? আসলে শুধু এই যে মুরালগুলো ভাঙছে এর মাধ্যমে কিন্তু সম্ভব না, কারণ আমরা চাই এই যে বিগত 15 বছর এবং 24-এর গণঅভ্যুত্থানে যতগুলো গণহত্যা হয়েছে এই গণহত্যার বিচার যতক্ষণ সুষ্ঠুভাবে না হচ্ছে আমরা কিন্তু এই যে বাংলাদেশ কিন্তু এখনও কলঙ্ক এগুলো লেগে আছে। শেখ হাসিনার কলঙ্ক, সেই জায়গা থেকে সে গতকাল রাতে একটা কথা বলেছিল সে আজকে সারা বাংলাদেশের জন্য কথা বলবে, সেই জায়গা থেকে তার কথা আসলে বাংলাদেশের জন্য একদম কলঙ্ক। এই কলঙ্ক আমরা নিতে চাই না এবং তার ফলশ্রুতিতে আমরা তাকে দেখালাম যে আপনার কথার পরিপ্রেক্ষিতে কি হতে পারে। এবং আমরা সরকারের প্রতি এই যে বর্তমানে রাষ্ট্র চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি আহ্বান থাকবে অতি দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশে এনে, শুধু শেখ হাসিনা না তার যে দোসররা ছিল এবং এই গণঅভ্যুত্থানে যারা যারা জড়িত ছিল প্রত্যেককেই ধরেন আইনের আওতায় এনে তাদের যে সুষ্ঠু বিচার সে বিচার করা হবে। আমরা বিশ্বাস করি এই বিচার করার মাধ্যমেই এই যে বাংলাদেশ যে কলঙ্ক সেই কলঙ্কটা কিছুটা আমরা করতে পারবো। কিন্তু এই যে ফ্যাসিস্ট যে কাঠামোটা আছে সেই কাঠামো ভাঙতে গেলে আমাদেরকে নতুন করে গোটা বাংলাদেশের যে সরকারি বেসরকারি জায়গাগুলো তো আছে যেগুলো আছে সেই জায়গার যে দুর্নীতিগুলো আছে এই দুর্নীতিগুলো আমাদের শুধু ছাত্ররা না সাধারণ জনগণ মিলে এটা প্রতিহত করতে হবে। আমি একটু আপনারা জানতে চাই যে মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ, আমি আপনার কাছে জানতে চাই, এই যে আপনারা নাম ফলক মুছে দিচ্ছেন, স্থাপনা ভাঙছেন, এর মধ্যে আসলে কি বোঝাতে চাইছেন? এর মাধ্যমেই কি ফ্যাসিবাদকে কবর দেওয়া সম্ভব বলে মনে করেন আপনি? আমার কাছে যেটা মনে হয় যে আমরা ফ্যাসিবাদের যে একটি মৃত আত্মা ছিল সেই মৃত আত্মাকে স্থাপনা ভাঙার মাধ্যমে আজকে সারা বাংলাদেশ থেকে কবর দিয়ে দিলাম। আর ফ্যাসিবাদ যে এদেশের রন্ধ্রে রন্ধ্রে যে ফ্যাসিজমের যাদেরকে বসিয়ে রেখে গিয়েছে তাদেরকে এর মাধ্যমে হুঁশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশের যে ছাত্র জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বাংলাদেশের জন্য সারা জীবন আছে এবং তাদের জীবন দিতে প্রস্তুত। সুন্দর, সুষ্ঠু এবং একটি ন্যায় নীতিবান বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের ছাত্র জনতা সবসময় কাজ করে যাবে এবং আর আশাবাদী যে অতি দ্রুত এটি সম্ভব হবে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর যিনি মুখপাত্র নাহিদ হাসান খন্দকার এবং ইমতিয়াজ আহ্বায়ক, তার ভাষায় যে একটি সিম্বলিক তারা এই আয়োজনটির মাধ্যমে এই কর্মসূচির মাধ্যমে তারা একটা সিম্বলিক দেখাতে চাইছেন যে অর্থাৎ মুজিববাদ আর মুজিববাদ কবরের রচনার মাধ্যমেই ফেসিবাদের কবর রচনা করে দিতে চান তারা। তিতুমির, অসংখ্য ধন্যবাদ সরকার মাজহারুল মান্নান যোগ দিয়েছিলেন রংপুর থেকে। এই মুহূর্তে আমরা যাচ্ছি বরিশালে, সেখানেও চলছে বুলডোজার কর্মসূচি।
আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, কি অবস্থা বরিশালের, কি চলছে সেখানে, এই সব শেষ পরিস্থিতি একটু জানাবেন। চাবি কোথায়? তিতুমির, শেখ হাসিনার যে আত্মীয় বরিশালে রয়েছে, সেই আত্মীয়র বাসভবনে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থীরা রয়েছে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থীরা রয়েছে, সেই বাড়িটিতে ভাঙচুর চালিয়েছে এবং ভিতরে ঢুকে আসবাবপত্র যা ছিল সেগুলো ভেঙে ফেলেছে এবং ছাদে তারা আগুন ধরিয়ে দিয়েছে এবং পাশাপাশি তারা বুলডোজার নিয়ে এসছে। বুলডোজার নিয়ে এই বাড়িটির যে দেয়াল রয়েছে সেই দেয়ালে তারা দেয়াল ভেঙেছে। যদিও এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনীর সদস্যরা প্রথমে তাদেরকে বাধা দিয়েছিলেন। রাত 12:30টার দিকে আমরা দেখেছি যে বরিশাল বিএম কলেজ থেকে শিক্ষার্থীদের একটি ঢল নামে এবং সেই ঢল এসে বরিশাল নগরীর যে কালীবাড়ি রোডের যে বাসভবন রয়েছে, সেই কালীবাড়ি রোডের আব্দুল রব সেনিয়াবাদের বাসভবনে, এই বাসভবনে বা শুরুতে আসলে বসবাস করতেন। এই বাসভবনটি আসলে শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আব্দুল রব সেনিয়াবাদের বাসভবন হিসেবেই পরিচিত। পরবর্তীতে তার ছেলে শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ এবং পরবর্তীতে তার ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ এই বাড়িতে বসবাস করতেন এবং 5ই আগস্ট এই বাড়িটিতে প্রথমে অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পরবর্তীতে সারা দেশে যখন আজ ধানমন্ডির 32 নম্বরের বাড়ি থেকে সারা দেশে ফেসিবাদের যে যারা রয়েছে তাদের যে বাসভবনে হামলা ভাঙচুর হয়েছে, সেই ধারাবাহিকতায় কিন্তু আজ বরিশাল নগরীর এই কালীবাড়ি রোডের বাসভবনে এই ভাঙচুর চালানো হয় এবং বুলডোজার দিয়ে দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে এই বুলডোজার দিয়ে তারা যে ভবনটি রয়েছে ভবনটি তারা গুঁড়িয়ে দিতে চান এবং কোনো ধরনের বাধা তারা আসলে মেনে নেবেন না এবং বাধা দিলে যারা বাধা দিতে আসবে তাদের সাথেও তাদেরকে মোকাবিলা করতে হবে। এবং এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন, যারা এখানে ভাঙচুর চালিয়েছেন বা অগ্নিসংযোগ করেছেন, তারা বলেছেন যে বিগত দিনে গেল 16 বছরে এই বাড়িটি থেকেই বরিশাল তথা গোটা দক্ষিণ অঞ্চলের রাজনীতি বা ফেসিবাদ নিয়ন্ত্রণ করা হতো এবং এখান থেকেই সব ধরনের নির্দেশনা দিত এবং তারা তাই এই বাড়িটি তারা রাখতে চান না এবং এই বাড়িটি তারা ভেঙে ফেলতে চান বা গুঁড়িয়ে দিতে চান। এবং শিক্ষার্থীরা, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন যে যারা এখানে বাধা দিয়ে আসবেন তাদেরকেই আসলে কাউকে ছাড় দেওয়া হবে না। এবং আমরা দেখেছি সকালে একটু কথা বলতে চাই, এখানে যারা আসছেন একটু বলবেন যে এখানে আসলে আপনাদের কর্মসূচিটা কি এবং কেন এসছেন এখানে? এখানে মূলত আশা হয়েছে যে স্বৈরাচার হাসিনা সে বাংলাদেশ থেকে এতগুলো মানুষকে হত্যা করার পরে সে ভারতে পালিয়ে গেছে। এই শান্ত বাংলাদেশকে অশান্ত করার জন্য শেখ হাসিনা যেই ভূমিকা রাখছে, এই জন্যই মূলত আজকে সারা বাংলাদেশে অরাজকতা হইতেছে এবং সকল শিক্ষার্থীদের দাবি যে বাংলাদেশে আর কোনো ফেসিবাদের জায়গা হবে না। তার সূত্র ধরেই বরিশালে সাদেক নামে যে ফেসিবাদ ছিল, সাদেক নামে যে সন্ত্রাস ছিল, সেই সন্ত্রাসকে বরিশালে ছাত্র সমাজ চাচ্ছে না। এখানে আসলে যারা শিক্ষার্থীরা এসছেন তারা বলছেন যে ফেসিবাদকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলা হবে, সেক্ষেত্রে আসলে কোনো ধরনের ফেসিবাদ কি এই দেশের মাটিতে বা বরিশালের মাটিতে টিকতে দেওয়া যাবে না। তিতুমির, অসংখ্য ধন্যবাদ কাউসার হোসেন, জানাচ্ছিলেন বরিশাল থেকে আমাদের বুলডোজার কর্মসূচির সর্বশেষ খবরাখবর। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার ঘোষণার পরই আসলে জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি পালন করতে শুরু করে ছাত্র জনতা। বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। শেখ পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনায় তাণ্ডব চালানোর পাশাপাশি এ সময় বিভিন্ন নাম ফলকও খুলে ফেলা হয়। খুলনায় শেখ বাড়ি খ্যাত ভবন গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। এছাড়া সাবেক এমপি মাহবুব উল হানিফের বাড়িতেও আগুন দেয়া হয়। লাইভে এসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য, তারই জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ভাঙচুর। ছাত্র জনতার ব্যানারে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভেঙে বিজয় 24 নাম দেওয়া হয়। পরে মুছে ফেলা হয় ফজিলাতুন্নেসা মুজিব হল, নির্মাণাধীন শেখ হাসিনা হলসহ ক্যাম্পাস জুড়ে মুজিব পরিবারের নামের বিভিন্ন গ্রাফিতি আর দেয়াল লিখন। ফ্যাসিস্ট তৈরির যে আতুর ঘরগুলো, এই আতুর ঘরগুলো আমরা ভেঙে দিয়ে এই জায়গাগুলোকে আমরা বিপ্লবের ছাপ দিতে চাই। এই নামকরণগুলো আমরা বিপ্লবের আলোকে করতে চাই।
খুলনা নগরীর ময়লাপোতা মোড় শেরেবাংলা রোডে শেখবাড়ি খ্যাত ভবনটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় ক্ষুব্ধ ছাত্র জনতা। বলেন, নতুন বাংলাদেশে ফেসিবাদের কোনো চিহ্নই আর ঠাঁই পাবে না। এই শেখ বাড়ি ছিল পদ্মারি পাড়ের আওয়ামী লীগের ক্যাবলা, এই ক্যাবলাকে আমরা ভেঙে দিতে চাই। আমরা ছাত্র জনতা এমন প্রতিবাদ গড়ে তুলব, আপনারা পালিয়ে যাওয়ার সাহস করতে পারবেন না। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। কারমাইকেল কলেজেও ভাঙচুর চালানো হয় ছাত্র জনতার ব্যানারে। এই প্রতীকীগুলো আমরা বিশ্বাস করি এগুলো মুছে যাওয়ার মাধ্যমে ফেসিবাদ দূর হয়ে যাবে। চিরতরে এই মুজিববাদের কবর বাংলাদেশের মাটিতে রচিত হবে। সাতক্ষীরা শহরে শেখ মুজিবুর রহমানের মুরালেও চলে ভাঙচুর। পরে জেলা পরিষদ ও সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর মুরাল। বঙ্গবন্ধুর মুরাল ভাঙার কার্যক্রম চলছে। এই ভাঙার মাধ্যমে আমরা ফ্যাসিবাদ ব্যবস্থা বিন্দু মাত্র যে চিহ্নটুকু ছিল সেটাও আমরা গুড়িয়ে দিতে চাই। উত্তেজনা ছড়িয়ে পড়েছে বন্দরনগরীতেও। প্রেস ক্লাব মোড়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করা হয় ছাত্র জনতার ব্যানারে। জামাল খান মোড়েও ফেসিবাদকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়। বিগত 17 বছর ধরে মানুষকে জ্বালিয়েছে, সুতরাং এই ফেসিবাদ যেন বাংলাদেশে আর কখনো উত্থান হতে না পারে, কখনো যেন একটি পরিবার কেন্দ্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা হতে না পারে। এই শেখ মুজিবের মুরাল যা আছে, চিত্র যা আছে, সব মুছে ফেলবে ইনশাল্লাহ। কুষ্টিয়ায় শহরের কাস্টম মোড় থেকে মশাল মিছিল বের করে উত্তেজিত ছাত্র জনতা। পরে পিটিআই মোড়ে অবস্থিত কুষ্টিয়া 3 আসনের সাবেক এমপি মাহবুব উল হানিফের বাড়িতে আগুন ও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া ছাত্র জনতার ব্যানারে সিলেট, ভোলাসহ বিভিন্ন জেলার পাশাপাশি সাভারেও ভাঙচুর আর মশাল মিছিল বের করা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। শেখ হাসিনা ভারতে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে এর দায় ভারতের, আর এজন্য দিল্লির কাছে জবাব চাওয়া হবে বলে জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, ফেব্রুয়ারি এবং মার্চে ছাত্র জনতা রাজপথে থাকবে। বিকেলে বাংলা একাডেমির প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আহমদ রেজার সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে নাহিদ এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, 72 সালের মতো অপরাধীরা যেন নিজেদের নির্দোষ দাবি করা ঠেকাতে এবং ইতিহাস বিকৃতি রোধে জুলাই আন্দোলন দক্ষতার সাথে নথিভুক্ত করা হচ্ছে। ইতিহাসের যে বোঝাপড়া, ইতিহাসের যে দায় ছুরি মারবে না। ফেব্রুয়ারি মার্চ ছাত্র জনতা মার্চে থাকবে, রাজপথ তাদের দখলেই থাকবে। ফলে আমাদের আমাদের যে প্রতিরোধ, সেই প্রতিরোধ আমরা অব্যাহত রাখছি, আমরা জারি রাখতেছি এবং যে কোনো সময়ের জন্য আমরা প্রস্তুত। শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে। প্রত্যেকটা ইভেন্টকে ধরে রাখা, কেউ এসে ক্লেম করতে পারবে না যে না আমি এটা করেছি বা আমি ওইটা করেছি। সবাই জানে কে কী করেছে, কার অবস্থান কী ছিল, এবং ডকুমেন্টেশনগুলো খুবই ব্রিলিয়ান্টলি হচ্ছে। আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে দেশের মানুষ তাদের সত্যিকারের অধিকার ফিরে পাবে। বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিচার বিভাগের সাথে দেশের সব পর্যায়ের মানুষের সম্পৃক্ততা রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের এই 2 রিপোর্ট বাস্তবায়ন হলে হেনস্থা, অবমাননা এবং অবজ্ঞা থেকেও মুক্তি পাবে মানুষ, ফিরে পাবে সত্যিকারের অধিকার। দুপুরে 2 সংস্কার কমিশনের রিপোর্ট গ্রহণের পর এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। জনপ্রশাসন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধানরা অন্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট হস্তান্তর করেন। এ সময় কমিশন প্রধান সহ সদস্যদের কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশনের রিপোর্ট জনগণ, সিভিল সোসাইটি এবং রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরবে। মানুষের দোরগোড়ায় যদি আদালত ব্যবস্থাকে আমরা না পৌঁছাতে পারি তাহলে বিচার বিভাগ কার্যকরভাবে তার সেবাটা দিতে পারবে না। সেই জন্য আমরা 2টো পরিবর্তন সাজেস্ট করেছি। একটা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদরে, এবং এটার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। আর ডিস্ট্রিক্ট কোর্টকে আর একটু সম্প্রসারিত করতে হবে, সেটা উপজেলা পর্যায়ে আমরা সাজেস্ট করি। এখানে যে আসার কথা শুনিয়েছেন সেটা এই যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব।
এটাই আমাদের প্রত্যাশা এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। আপনাদের এই রিপোর্টটা আমরা এখন সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেব। গণহত্যা এবং দুর্নীতির সাথে জড়িত নয় এমন আওয়ামী লীগ কর্মী সমর্থকদের দ্রুত ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, প্রয়োজনে তারা গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে রাজসাক্ষীও হতে পারেন, তবে অপরাধে জড়িত শীর্ষ নেতা সহ বাকি আওয়ামী লীগারদের ছাড় নেই বলে স্পষ্ট করেছেন উপদেষ্টা। তিনি জানান, আগস্টের আগে গণহত্যাকারীদের বিচারে দৃশ্যমান কার্যক্রম দেখতে চায় সরকার। আলমগীর স্বপনের রিপোর্ট। জুলাই গণহত্যার পর অভ্যুত্থানের মুখে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর কেটেছে 6 মাস। এর মাঝেই আবারও হরতালসহ নানা কর্মসূচি নিয়ে অনলাইন অফলাইনে সক্রিয় হচ্ছে দলটি। দাবি উঠেছে দলটির শীর্ষ নেতাদের বিচার দ্রুত কার্যকর করার। তথ্য উপদেষ্টা বলছেন, আগস্টের আগেই বিচারের দৃশ্যমান কার্যক্রম দেখতে চান। বিচারের কার্যক্রমটাও এগোচ্ছে। আমরা আগস্টের আগে একটা বিচারের দৃশ্যমান কার্যক্রম দেখতে চাই। তারা তো এখন গণহত্যার মামলার আসামি, তাদের বেশিরভাগ আসামি, তাদেরকে খোঁজা হচ্ছে, তাদেরকে গ্রেফতারের জন্যই চেষ্টা করা হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করবে বিচার ও রাজনৈতিক ঐক্যমতের উপর। বিচারটা আগে হবে, বিচার ট্রাইব্যুনাল কি সুপারিশ করে, যে দল হিসেবে আওয়ামী লীগ গণহত্যা কতটুকু দায়ী, এবং রাজনৈতিক দলগুলোরও মতামতের ভিত্তিতে আমরা আওয়ামী লীগ বিষয়ে সিদ্ধান্ত নিব যে আওয়ামী লীগ আসলে তার কোন আইনি কাঠামো দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির এই ছাত্রনেতা বলছেন, গণহত্যা দুর্নীতির সাথে জড়িত কোনো আওয়ামী লীগ নেতাকর্মী ছাড় পাবে না। তবে যারা এসব অপরাধের সাথে জড়িত নয়, শুধু সমর্থক, তারা সাধারণ ক্ষমা চাইতে পারেন। যারা সাধারণ কর্মী, যারা গণহত্যায় বা দুর্নীতিতে অংশগ্রহণ করি না সমর্থক ছিলেন, তাদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে যে তারা দ্রুত ক্ষমা প্রার্থনা করবে এবং নিজের দোষ ভুল ত্রুটি স্বীকার করবে। মামলা থাকলে দ্রুত গ্রেফতার করা, মানে নিজেদের আত্মসমর্পণ করা উচিত এবং প্রয়োজনে রাজসাক্ষী হওয়া উচিত। এটাই দেশের জন্য, জাতির জন্য এবং তাদের জন্য ভালো। তথ্য উপদেষ্টা বলেন, বিচারের রায় হলে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে আন্তর্জাতিক চাপ জোরালো হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সংস্কারের কথা বলে কিছু মানুষ নির্বাচনকে দীর্ঘায়িত করছে, এটি ষড়যন্ত্র কিনা তা দেখতে হবে, এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেনীতে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি। এ সময় তারেক রহমান আরও বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় যত বিলম্ব হবে দেশের সমস্যা তত বাড়বে। র্যাবের ক্রসফায়ারে 2016 সালে নিহত যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর এবং জুলাই অভ্যুত্থানে ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুরে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে সোনাগাজীতে অনুষ্ঠান আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুন গুণ এই জখম যারা করেছে, তাদের যে নেত্রী 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, তার যদি বিচার না হয়, তাহলে যারা এত বছর ধরে গুম করেছে, যারা এত বছর ধরে খুন করেছে, যারা হাজারো লক্ষ মানুষকে জখম করেছে, তারা ভবিষ্যতে উৎসাহিত হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ জুলুমের রাজত্ব কায়েম করেছিল, আর সেই পরিস্থিতি থেকে ছাত্র জনতা দেশের মানুষকে মুক্ত করেছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। মানবিক দেশ গড়তে গণঅভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদের দোসররা মাঝে মাঝে উকি দিচ্ছে, তারা যেন মাঠে নামতে না পারে সেই বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে কাউন্টার এবং টিকিট ভিত্তিক বাস সার্ভিস। 26টি কোম্পানির 2500-এর বেশি বাসকে 4টি রঙে সাজানো হচ্ছে। ভাগ করা হয়েছে প্রধান 4টি রুটে। যাত্রীদের নির্ধারিত স্টপেজ থেকে নিতে হবে টিকিট, নামতেও হবে নির্দিষ্ট স্থানে। রাজধানীর নতুন এই বাস সার্ভিসের খোঁজখবর নিয়েছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন আহসানুল শাওন। বাস পাওয়ার জন্য যাত্রীদের এমন ছোটাছুটি থাকবে না। ভাড়া নিয়ে যাত্রীদের সাথে মন কষাকষির সুযোগও থাকবে না। রাস্তার মাঝে বাস থামিয়ে ওঠানো বা নামানো হবে না যাত্রী। এমন এক রাজধানী হলে কেমন হতো? রাজধানীতে বাস চলাচলে যাত্রীদের দুর্ভোগ কমাতে শুরু হচ্ছে কাউন্টার ও টিকিট ভিত্তিক বাস সার্ভিস।
আবদুল্লাপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করা ২৬টি কোম্পানির ২,৬০০-র বেশি বাস একটি ব্যবস্থার আওতায় চলাচল করবে। এ লক্ষ্যে রাজধানীকে ৪টি প্রধান রুটে ভাগ করা হয়েছে। প্রতিটি রুটের বাসের জন্য থাকবে নির্ধারিত রং। গোলাপি, কমলা, লাল ও বেগুনি রঙের বাস দেখে যাত্রীরা বুঝতে পারবেন কোন বাস কোন রুটে চলবে। প্রতিটি স্টপেজে প্রত্যেক কোম্পানির আলাদা টিকিট কাউন্টার থাকবে। এসব বাসে চড়তে নির্ধারিত স্টপেজ থেকে টিকিট সংগ্রহ করতে হবে যাত্রীদের। স্টপেজ ছাড়া বাসে উঠতে পারবে না যাত্রীরা। যত্রতত্র বাস থেকে নামতেও পারবে না কেউ। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জানালেন, বাসগুলোর মধ্যকার অসম প্রতিযোগিতা রোধে বাসের মালিকেরা চালকদের সঙ্গে যাত্রাভিত্তিক চুক্তি না করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি করবেন। শহর এবং শহরতলি যে সমস্ত গাড়ি চলাচল করে তারা নির্দিষ্ট স্টপেজে দাঁড়াবে এবং ওখান থেকে টিকিটিংয়ের মাধ্যমে টিকিটিংয়ের মাধ্যমে যাত্রীরা ভ্রমণের সুযোগ সুবিধা নেবে। যত গাড়ি দাঁড়া করানো যাবে না এবং লোক উঠানামা করানো যাবে না, এবং চালকদেরকে কন্ট্রাক্ট বেসিসের পরিবর্তে তাদের মাসিক অথবা পাক্ষিক বেতনের মাধ্যমে তাদেরকে তাদের শ্রমের মর্যাদা দিয়ে শ্রম পরিশোধ করা হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই উদ্যোগ মন্দের ভালো। রাজধানীর পরিবহনজনিত সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানে প্রয়োজন সবগুলো কোম্পানিকে একটি প্ল্যাটফর্মে আনা। একই সাথে প্রয়োজন ফিটনেসবিহীন পরিবহনের পরিবর্তে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বাস। বাস রুট রেশনালাইজেশনের যে প্রকল্প ছিল সবগুলো বাস মালিককে এক ছাতার মধ্যে নিয়ে আসা, তাহলে কি হতো, বাসগুলোর মধ্যে যাত্রী নেওয়ার অসম প্রতিযোগিতাটাকে থামানো যেত। তো এখন বিদ্যমান ব্যবস্থাপনায় কিন্তু সেই এন্ডে কাজ করা হচ্ছে না, শুধুমাত্র এক্সিস্টিং বাস সার্ভিসকেই তাদেরকে অন্তত কিছুটা শৃঙ্খলা আনার কথা। তাহলে আমরা যদি বিগ পিকচারটা দেখি তাহলে কিন্তু আপনাকে শহরের ভালোর জন্য আমাদের বাস রুট রেশনালাইজেশন লাগবে। তবে সব পক্ষের চাওয়া, নতুন এই ব্যবস্থাকে সাদরে গ্রহণ করবে রাজধানীবাসী, করবে সহযোগিতা। রাজধানীবাসীর চলার পথকে আরও একটু সুগম ও সুশৃঙ্খল করতে নতুন এই কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস। তবে তা কতটুকু কার্যকর হবে আর বাস্তবায়ন করা সম্ভব হবে সেদিকেই এখন সবার চোখ। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। অর্থনীতির নানামুখী চাপ থাকলেও এখন বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার। এই অবস্থানের কথা স্পষ্ট করে বিদ্যুৎ উপদেষ্টা ফজলুল কবির খান বলছেন, আসছে গরমে লোডশেডিং করতে হলে শহর গ্রাম সবখানে সমানভাবেই করা হবে। এক্ষেত্রে কোনো বৈষম্য হবে না বলে দাবি তার। করোনার চেয়ে গ্রীষ্মকাল, সাথে পবিত্র রমজানও আসন্ন। এ সময় বাড়ে বিদ্যুতের চাহিদাও। সেই পরিস্থিতি সামাল দিতে করণীয় নির্ধারণে আন্তঃমন্ত্রণালয়ের সভা বিদ্যুৎ ভবনে। বৈঠকে রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সব পক্ষকে নির্দেশনা দেন উপদেষ্টা। জানান, এবার পিক আওয়ারে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে। সংকট মোকাবেলায় 25 থেকে 26 ডিগ্রিতে এসি ব্যবহারের কথা বলেন দায়িত্বশীলরা। আমি যেটা আগের বারে যখন বিদ্যুৎ সচিব ছিলাম তখনও আমি বলেছিলাম যে লোডশেডিংটা আমার বাড়িতেই প্রথম শুরু হবে। তো এই জন্য আমরা এখনো আমরা হচ্ছে একই যে লোডশেডিং কিন্তু প্রথমে ইয়েতেই হবে, কি বলে যে ঢাকা শহরেই হবে, তারপরে হচ্ছে এটা ইয়েতে যাবে, মানে গ্রামাঞ্চলকে কোনোভাবে ডিসক্রিমিনেট করা হবে না। উপদেষ্টা বলেন, শিল্প কারখানায় নতুন গ্যাসের সংযোগে গুনতে হবে বাড়তি দাম, তবে জনভোগান্তি বিবেচনায় বিদ্যুতের দাম অপরিবর্তিত রাখার কথা জানান তিনি। 6 মাস হতে চললো, তো অনেক আমাদের ইয়ের সঙ্গে আমাদের উপর অনেক প্রেশার থাকা সত্ত্বেও কিন্তু আমরা আর দাম বাড়াই নেই। আমরা ব্যয় সংকোচন করে এটা করার চেষ্টা করতেছি, এবং অন্তত এই যে মানে এখন ইমিডিয়েটলি আমাদের বাড়ানোর কোনো বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। রমজানে দোকানপাট বন্ধের সময়সীমা এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিনা কারণে যাতে দোকান খোলা না রাখেন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে আহত সাংবাদিক জাভেদ আক্তারের সঙ্গে কথা বলেন এবং তার খোঁজ নেন। একই সাথে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও জানান তারেক রহমান। তার চিকিৎসার সকল ব্যবস্থার দায়িত্ব নেন তিনি। এই সময়ে জাভেদ আক্তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলাধীন ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ মেহেদী হাসানকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
দলের নেতাকর্মীদের তার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখারও নির্দেশ দেওয়া হয়। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। আমি কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি আছি। কিছুক্ষণ আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কল দিয়েছিলেন এবং খোঁজ খবর নিয়েছেন। তিনি সমবেদনা জানিয়েছেন এবং দলের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেছেন। এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত এবং যারা আমাকে আহত করেছেন মেরে, তাদের ব্যাপারে তিনি জিরো টলারেন্স। জুলাই আগস্টের অভ্যুত্থান পরবর্তী 6 মাস অতিক্রান্ত হলেও গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার সম্পন্ন না হওয়া দুঃখজনক বলে জানিয়েছেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। এই বিচারের দীর্ঘসূত্রিতা দেশের মানুষকে হতাশ করেছে। ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ব্রিফিংয়ে আরও বলেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধ ওয়াসিমদের বুকের তাজা রক্তে বৈষম্যহীন এবং সম্প্রীতির রাষ্ট্রের স্বপ্ন বুনে গেছেন। তাদের অকৃত্রিম আত্মত্যাগ এবং অনন্য সাহসিকতার ফলে এই স্বৈর শাসনের পতন হয়েছে। শিবির সভাপতি বলেন, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের পরিবর্তে জামিনে মুক্ত করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে এখনও বিভিন্ন স্থানে হামলা করছে বলে অভিযোগ করেন তিনি। জুলাই অভ্যুত্থানের পরবর্তী 6 মাস পূর্ণ হতে যাচ্ছে, কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। আমরা ভেবেছিলাম যে শহীদের রক্তের উপর ঘটিত অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার ভিত্তিতে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করবেন। এদিকে ফ্যাসিবাদেরা যেন মাথা চাড়া দিতে না পারে সেজন্য রাজনৈতিক দলগুলোকে গণ অভ্যুত্থানের সময়ের জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন খিলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। দুপুরে পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর সাথে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। বলেন, জাতীয় ঐক্য সুসংহত রাখতে আন্তঃদলীয় সংলাপ অব্যাহত রাখতে হবে। একই সাথে দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান খিলাফত মজলিসের মহাসচিব। বলেন, এই সরকারকেই জুলাই আগস্টের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এসব হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। সবার মধ্যে সম্প্রীতি থাকা প্রয়োজন, কারণ এই জিনিসটাকে ব্যবহার করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং প্রতিবেশী রাষ্ট্রের যারা অনুগত শক্তি চেষ্টা করছে যে এই সময় সম্প্রীতি নষ্ট করার জন্য বিভিন্ন কায়দায়। একক ভিসা হিসেবে সৌদি দূতাবাসের সত্যায়ন ছাড়াই দেশটিতে কর্মী পাঠাতে চায় এদেশের জনশক্তি রপ্তানিকারকরা। এছাড়াও নতুন করে আর কোনো মালয়েশিয়া সিন্ডিকেট যেন গড়ে না ওঠে তা নিশ্চিতেও সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। সকালে রাজধানীতে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার সাধারণ সদস্যরা। মানববন্ধন থেকে বিএমইটি জটিলতা নিরসন সহ বিমান ভাড়া কমানোর দাবি জানানো হয়। সৌদি আরবের 24টি পর্যন্ত ভিসাকে একক হিসেবে দূতাবাসের সত্যায়ন ছাড়াই বহির্গমন ছাড়পত্র প্রদান করা সহ 9 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার সাধারণ সদস্যরা। মানববন্ধনে নেতারা বলেন, জনশক্তি রপ্তানি ব্যবসা বাংলাদেশের প্রধান চালিকা শক্তি হিসেবে বিবেচিত। দেশের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় যোগান আসে এই খাত থেকে। অথচ এই খাতের জনশক্তি রপ্তানির বিষয়টাকে অন্য দেশ প্রতিনিয়ত সহজ করলেও এদেশের মন্ত্রণালয়, বিএমইটি ও দূতাবাস সেটা কঠিন করছে। 17 ডিসেম্বর হঠাৎ করে আমরা দেখতে পাই যে একটা গেজেটে কি হয়েছে, একক ভিসা বহির্গমন ছাড়পত্র বন্ধ, যেটা আমাদের এজেন্সি ভাইদের কোনো জিজ্ঞাসা ছাড়া হটকারী সিদ্ধান্তের মাধ্যমে আমাদের ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স বন্ধ করে দিয়েছে। দূতাবাসের সত্যায়ন লাগবে, কিন্তু সত্যায়ন ছাড়া অতীতে লোক গেছে, ভালো আছে, কিন্তু এই সেক্টরকে রানিং রাখার স্বার্থে সহজ শর্ত করতে হবে। সৌদি আরব সহ বিভিন্ন দেশের বিষয়গুলো রয়েছে, একক বিষয়গুলো, সেগুলো পূর্বে নিয়ে বহির্গমন ছাড়পত্র দিতে হবে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেট প্রথা বাতিল করার দাবি জানায় নেতারা। বলেন, মানব পাচার আইনের অপপ্রয়োগ বন্ধ করতে হবে। বিমান টিকেটের সিন্ডিকেট ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও লেবার ফেয়ার চালু করার দাবিও জানান তারা। আবার সেই ধরনের হওয়ার পায়তারা চলছে, সেগুলি বন্ধ করার জন্য, এই সিন্ডিকেট বন্ধ করার জন্য আমাদের আজকের এই আলোচনা।
মানববন্ধন শেষে বায়রার নেতারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে ইউরোপীয় দেশগুলো শ্রমবাজার রক্ষা এবং ইউরোপ গমনে সহায়ক পরিবেশ তৈরি করতে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপ ভিসা ঐক্য পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন থেকে 4 দফা প্রস্তাব তুলে ধরা হয়। বলা হয়, রাষ্ট্রীয়ভাবে অবৈধ অভিবাসন ঠেকাতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড দেওয়ার আগে অভিভাবক কিংবা জামিনদারের নিকট থেকে জামানত রাখতে হবে। অবৈধ অভিবাসীদের পাসপোর্ট ব্লক করার এবং দূতাবাসগুলো থেকে কোনো প্রকার নাগরিক সুবিধা যেন না পায় সেই ঘোষণা দেওয়ার দাবিও জানানো হয়। ইউরোপ ভিসা ঐক্য পরিষদ দাবি করে সরকারের কঠোর পদক্ষেপের বিষয়টি ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, সার্বিয়া এবং পোল্যান্ড সরকারকে জানিয়ে বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে উৎসাহিত করতে হবে। বিমান ভাড়ার দাম যৌক্তিক পর্যায়ে পুনর্নির্ধারণ করতে সমস্ত এয়ারলাইন্স কর্তৃপক্ষকে বাধ্য করার দাবিও জানিয়েছে সংগঠনটি। পবিত্র রমজান মাস সামনে রেখে বাংলাদেশকে 100 টন খেজুর উপহার দিয়েছে সৌদি আরব। দুপুরে ঢাকা সৌদি দূতাবাসে এক অনুষ্ঠানে এই খেজুর উপহার দেওয়া হয়। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছে খেজুর হস্তান্তর করেন। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বলেন, সৌদির 2 পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের পক্ষ থেকে বাংলাদেশকে 100 টন খেজুর উপহার দেওয়া হয়েছে। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প সহ প্রান্তিক মানুষের কাছে এই খেজুর পৌঁছে দেওয়া হবে বলে আশা করেন তিনি। এবারে প্রবাসের কিছু খবর। মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি সহ 18 বিদেশি ভিক্ষুককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা থেকে শুরু হওয়া অভিযানে কাম্পুং মসজিদি এবং তামানাবাদের রাতের বাজার স্থানগুলো থেকে বিদেশি ভিক্ষুকদের গ্রেপ্তার করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, সিরিয়া, বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিক, যাদের বয়স 40 থেকে 69 বছরের মধ্যে। জনসাধারণের সহানুভূতির জন্য এই ভিক্ষুকরা শারীরিক বিকৃতি প্রদর্শন করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরবর্তী তদন্তের জন্য তাদের ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মরহুম শহীদ তৌহিদুল ইসলামের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দোয়া আলোচনা সভার আয়োজন করে শহীদ তৌহিদ স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র শাখা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আল মামুন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন হারুনুর রশিদ এবং মশিউর রুবেল। প্রধান বক্তা ছিলেন জাকির এইচ চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন নূর আলম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, হারুনুর বাহার, মাহমুদুল হক ও মাসুদ রানা সহ আরও অনেকেই। এর পুরো সার্বিক সহায়তায় ছিলেন আল মামুন, হামিদ, ফিরোজ এবং পারভেজ সহ অন্যরা। তারুণের উৎসব এবং ভর্তি উৎসব উপলক্ষে ডেমরা কলেজে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজের সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশ নেন। র্যালিটি ডেমরা স্টাফ কোয়ার্টারে এক পথসভা করে। কলেজের অধ্যক্ষ জনাব ডক্টর মোহাম্মদ নূর আলমের সভাপতিত্বে পথসভায় শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। তারুণ্যের প্রেরণায় সবাইকে উজ্জীবিত থাকার আহ্বান জানান অধ্যক্ষ নূর আলম। বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। 71 সালে তরুণরাই মুক্তিযুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা এনেছে। তারুণ্যই আমাদের শক্তি। তিনি আরও বলেন, ডেমরা কলেজে মানসম্মত শিক্ষা বিরাজমান। শিক্ষার্থীদের এই কলেজে ভর্তি হয়ে আদর্শ নাগরিক হওয়ার সুযোগ গ্রহণের আহ্বান জানান তিনি। এবারে খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। খুলনা টাইগার্সকে 2 উইকেটে হারিয়ে 1 যুগ পর বিপিএল এর ফাইনালে উঠল চিটাগং কিংস। আগে ব্যাট করে হেটমায়ারের ঝড়ো 50-তে চট্টগ্রামকে 164 রানের লক্ষ্য দেয় খুলনা। জবাবে শেষ বলে 4 রানের সমীকরণ মিলিয়ে জয়ের নায়ক আলিসাল ইসলাম। মিরপুরে ব্যাট করতে নেমে মাত্র 11 রানে 2 উইকেট হারিয়ে বিপাকে পড়ে খুলনা। মাত্র 2 রানে ফেরেন মেহেদী মিরাজ। রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন অ্যালেক্স রোজ। 22 বলে 19 রান করে খালেদের শিকার হন ওপেনার নাইম। ইনিংস লম্বা হয়নি আফিফ হোসেনেরও, তবে 73 রানের জুটিতে পাশার দান পাল্টে দেন শিমরন হেটমায়ার আর মাহিদুল অঙ্কন। 41 আর হেটমায়ার খেলেন 33 বলে 63 রানের ঝড়ো ইনিংস। শেষটায় হোল্ডারের ক্যামিওতে 163 রানের পুঁজি পায় খুলনা। জবাবে 16তে পারভেজ ইমন আর 35 রানের মাথায় গ্রাহাম ক্লার্কের উইকেট হারায় চিটাগং। তবে ওপেনার খাজা নাফে এক প্রান্ত আগলে 57 রানের ইনিংস খেলে দলকে এগিয়ে দেন। শামীম দ্রুত ফিরলেও হোসাইন তালাতের ব্যাটে আসে 40 রান। মুশফিক হাসানের জোড়া আঘাতের পর হাসান মাহমুদ এসে মিঠনকে ফিরালে ম্যাচ করায় শেষ ওভারে।
শেষ বলে 4 রানের সমীকরণ মিলিয়ে চিটাগংকে শেষ পর্যন্ত ফাইনালে তোলেন আলিস ইসলাম। এই মুহূর্তে আরও একবার আমরা একটু ধানমন্ডির 32 নম্বরে যেতে চাই। সেখানে ছাত্র জনতার ব্যানারে চলমান বুলডোজার কর্মসূচি সম্পর্কে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, আপনি জানাচ্ছিলেন যে বুলডোজার দিয়ে সেটা ভাঙা হচ্ছে, কিন্তু সেখানে জায়গার স্বল্পতা রয়েছে। এই মুহূর্তে কি অবস্থা? বুলডোজার দিয়ে কতটুকু এগুচ্ছে বা ছাত্র জনতা কি করছে সেখানে? প্রায় অর্ধেকের মতো বাড়িটি ভাঙা হয়েছে। ধানমন্ডি 32-এ জাদুঘর যেটি ব্যবহার হচ্ছিল সেই বাড়িটির অর্ধেকের মতো ভাঙা হচ্ছে। আপনি দেখেছেন যে উত্তরাংশের যে অংশটি রয়েছে সেটি বেশিরভাগই ভেঙে ফেলা হয়েছে। আর পাশাপাশি দক্ষিণ পাশের যে অংশটি সেই অংশটির একটি অংশ ভেঙেছে এবং ভেঙে মূলত এখন যেটি করছে আপনি দেখতে পাচ্ছেন এখানে এর আগে যেটি বলছিলাম যে জায়গা স্বল্পতার কারণে অনেক কিছু করা যাচ্ছিল না, সে কারণে গাছ ছিল গাছটিকে ভেঙে জায়গা করছে। আর যেহেতু আসলে বাউন্ডারির ভিতরে বুলডোজার চলাচল করার মতো জায়গাটি কিছু সংকট রয়েছে, সেই সংকটটি কাটাতে কখনো দেয়াল ভাঙা হচ্ছে, কখনো গাছ ভেঙে সেই জায়গা করে বুলডোজারকে জায়গা করতে হচ্ছে বাড়িটি ভাঙার জন্য। এবং সেই জায়গায় করে অধিকাংশই উত্তরাংশে যেটি রয়েছে বাড়িটিরও ভেঙে ফেলা হচ্ছে এবং এখন পশ্চিমাংশ অর্থাৎ বাড়ির পেছনে যে অংশটি রয়েছে সেই অংশের দিকে বুলডোজার এগিয়ে যাচ্ছে সেই অংশটি ভাঙার জন্য। আর এখানে এখন পর্যন্ত আমরা দেখেছি কিছুটা কমে এসেছে ছাত্র জনতার উপস্থিতি, তবে এখনও কয়েক হাজার ছাত্র জনতা এখানে অবস্থান করছেন ধানমন্ডি 32 নম্বরে এই যে বুলডোজার কর্মসূচি সেই কর্মসূচিতে অংশ নিতে এবং কেউ দেখছেন এবং অনেকেই উৎসুক আছেন এবং তারা বারবার বলছেন যে যেভাবে 15 থেকে 16টি বছর শেখ হাসিনা সরকার দেশ চালিয়েছে এবং স্বৈরাচার বা ফ্যাসিবাদ তাদের ভাষায় ফ্যাসিবাদে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল, সেটি যাতে পুরোপুরি বিলুপ্ত করা যাবে, সেটি যাতে পুরোপুরি ধ্বংস করা যায়, সেই জন্য আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি দেওয়া হয়েছে। এবং তারা বলছেন যে 5ই আগস্টের পরে ফ্যাসিবাদের পতন হয়েছে বটে, কিন্তু এখন তাদের যেসব অনুষঙ্গগুলো রয়েছে সেগুলো কার্যক্রম পরিচালনা করছিল যাতে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে না পারে এবং যাতে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থাকেও আবার পুনরায় কারণ করার সুযোগ না পায় বা চিন্তা না করে, সেই জন্য এই যে ধানমন্ডির 32 নম্বর যে বাড়িটি ভাঙা হচ্ছে সেই বাড়িটি ভাঙা এই কর্মসূচিটি একটি মাইল ফলক বা এটি কর্মসূচিটি একটি বার্তা হতে পারে ভবিষ্যতে রাষ্ট্র নায়কদের বা রাষ্ট্র ব্যবস্থা যারা পরিচালনা করবেন তাদের জন্য, এবং তার জন্য একটি শিক্ষা হতে পারে বলে তারা মনে করছেন। তবে সবাই নিরাপত্তা যাতে থাকে এবং নিরাপত্তা যাতে ভাঙতে পারে বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়ে সবাই সচেতন থাকার জন্য বারবারই এখান থেকে ঘোষণা করা হচ্ছে। রিয়াজ রায়হান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধানমন্ডি 32 নম্বর থেকে জানাচ্ছিলেন সর্বশেষ পরিস্থিতি সেখানকার। শেষ করব বইমেলার খবর দিয়ে। ধীরে ধীরে আরও জমজমাট হয়ে উঠছে বইমেলা। জনপ্রিয় লেখকের পাশাপাশি নতুন লেখকের খোঁজে স্টলে স্টলে ঘুরছেন তরুণ পাঠকেরা। প্রতিদিনই বইমেলায় বের হচ্ছে নতুন নতুন সব বই। বিক্রেতাদের প্রত্যাশা ধীরে ধীরে আরও জমে উঠবে বিকিকিনি। বই পড়ুয়াদের তীর্থস্থান বইমেলা। এখানে হাজারো বইয়ের ভিড়ে পছন্দের লেখাগুলো বেছে নেওয়ার আনন্দ চলে মাসব্যাপী। পঞ্চম দিনেই জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। এবার প্যাভিলিয়নের সংখ্যা বাড়ার পাশাপাশি বইয়ের তালিকায় যুক্ত হয়েছে অনেক নতুন লেখকের নাম। প্রতিটি প্যাভিলিয়ন ঘুরে তরুণেরা লেখনীতে খুঁজে নিচ্ছেন নতুন প্রতিনিধিত্ব। নতুন বই পাচ্ছি, আমাদের গণঅভ্যুত্থানের বই দেখতে পাচ্ছিলাম। তথাকথিতভাবে এবারও গানের বইয়ের সংখ্যা কম, আর পরিচিত মানুষের যে নতুন বইগুলো আসছে সেগুলাই খুঁজে দেখার চেষ্টা করছি। পরিচিত যারা নতুন বই লিখেছে তাদের বইও খুঁজছি। আমার কিছু সহপাঠী আছে যারা এবার বইমেলায় তাদের বই এসেছে, আমি চেষ্টা করছি তাদেরকে খুঁজে পেলে তাদের বই নেওয়ারও ইচ্ছা আছে। ধীরে ধীরে বইমেলায় জমে উঠেছে বিকিকিনি। সময়ের সঙ্গে সঙ্গে পাঠক সমাগম আর বেচা বিক্রি আরও বাড়বে প্রত্যাশা বিক্রেতাদের। এখনো তো আসলে ওরকম হয় না, অন্য গত বছরের তুলনায় এবছরে এখন পর্যন্ত ওরকম আসে নাই। গত বছর প্রথম থেকে মোটামুটি একটা ইচ্ছা ছিল। বেচাকেনা প্রথম 2 দিন একটু কম ছিল, কিন্তু তৃতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত ভালো। এখন আরও মানুষজন আসতেছে, আস্তে আস্তে সংখ্যা বাড়তেছে। সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে নতুন লেখকদের।
এবং রোমান্টিক উপন্যাসগুলো। পাঠকের কাছে পৌঁছাতে প্রচারের উপর জোর দেন নতুন লেখকরা। সেল পপুলার এগুলোর সবকিছু বাদ দিয়েও মূল কথা হচ্ছে লেখাটা হওয়া উচিত। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে কি করে আমাদের বাংলাদেশকে মাদকমুক্ত করা যায়, এমনকি তরুণদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা যায়। মায়েরও বই প্রকাশিত হয়েছে এবার, এর জন্য আরো বেশি খুশি লাগতেছে। বইমেলার ৫ম দিনে নতুন বই এসেছে ৯৮টি। সব মিলিয়ে ৫ দিনে মেলায় যোগ হয়েছে ১৯০টি নতুন বই। পাঠকরা বলছেন পুরনো ও নতুন মেধার সমান্তরালে চলবে পড়ার আনন্দ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল এখনকার যমুনা নিউজে। সবাইকে পরবর্তী ঘন্টায় আবারও যমুনা নিউজ দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।